আয়কর আইনের তোয়াক্কা করে না বহুল আলোচিত সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে নিবন্ধন টিআইএন নিলেও আয়কর এবং রিটার্ন দেয় না কোম্পানিটি। এজন্য 2 দফায় জরিমানাও করা হয়। এদিকে 12 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসার পর আবারও সাদিক অ্যাগ্রোর কর ফাঁকির অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান এবং মোহাম্মদপুর থেকে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যাচ্ছি দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলামের কাছে। যারা মইদুল ইসলাম, সাদিক অ্যাগ্রো আয়কর এবং রিটার্ন দেয় না, তাহলে এতদিন আসলে এনবিআর কি করেছে? জি ধন্যবাদ। না, সেটা তো এতদিন এনবিআর এর তো এটি খোঁজ করার কথা ছিল। এনবিআর এর কর্মকর্তারা সেইগুলো না করে কি করেছে তার প্রমাণ তো এখন সংবাদ মাধ্যমে বের হচ্ছে, যে প্রথম সচিব কি করেছেন, সদস্য একজন কি করেছেন, সেইগুলো বের হয়েছে। এইগুলো তারা আপনার এই সমস্ত যারা কর ফাঁকির সাথে জড়িত তাদের সাথেই লেনদেন করে হয়তো বা তারা এই সমস্ত গুলো কেমন অর্থ আপনার বৃত্ত গড়ে তুলেছেন। কাজেই এনবিআর এর কর্মকর্তারা এখন যে কথাগুলো বলছেন, এখন যেগুলো বের করছেন, সেগুলো একটা ভালো দিক যে দেরিতে হলেও এটা বের হচ্ছে। এবং কর সংক্রান্ত অপরাধ, এটি মানি লন্ডারিং এরও অপরাধ। এখন এগুলো অনুসন্ধান করে কোন দিকে তারা যাবে, এটা এনবিআর এরও ক্ষমতা আছে আপনার মানি লন্ডারিং এর মামলা করবার, তদন্ত করবার। তারাও এটা এদিকে যেতে পারে। আর কর ফাঁকি একটা বিশাল ব্যাপার। সাধারণ মানুষ আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে হয়রান হয়ে যায়। সেখানে যারা বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, তারা যদি এই ধরনের আপনার ফাঁকি দিয়ে চলে এবং এই ফাঁকির ফলে সাধারণ মানুষের তো মুশকিলে পড়ছেন, যে আপনার সরকারের হাতে টাকা থাকছে না, সরকারের ভুগছে অর্থ সংকটে, অথচ রাজস্ব আদায় হচ্ছে না। রাজস্বের যে লক্ষ্যমাত্রা আপনার ধরা হয় সেটাও আদায় হচ্ছে না। সেইগুলো রাজস্ব কর্মকর্তারা এই প্রসঙ্গে আপনার কাছে আমি ফিরবো। আমি ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে ছাগল কাণ্ডে ফেসেছেন মতিউর এবং সাদিক অ্যাগ্রো, হ্যাঁ, তো এই যে তার মানে কি দাঁড়াচ্ছে যে দুর্নীতি সব স্তরেই রয়েছে, একটি ঘটনার মাধ্যমে আসলে দুর্নীতি উঠে এসেছে এবং একের পরে এক দুর্নীতি বেরিয়ে আসছে, সর্বস্তরে কি দুর্নীতি? দেখুন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এখন দুর্নীতি নিয়ে কথা বলতেই এক ধরনের অস্বস্তি বোধ করছি, কেননা আপনার প্রশ্নটার ভিতরেই উত্তরটা লুকিয়ে আছে। যে এখন তো মনে হয় যে সর্বক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। যখন শিক্ষকতা করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা কথা প্রায়শই শুনতাম যে আমাদের ওই শিক্ষা ভবন নামে যে ভবনটি আছে, ওখানে নাকি আপনার প্রবেশদ্বার থেকে শুরু হয় অর্থ লেনদেনের ব্যাপার, এবং ওখানে অর্থ না দিলে নাকি কোনো কিছুই কোনো গতি পায় না। এগুলো আমাদের শোনার কথা, নিজস্ব কোনো আমার অভিজ্ঞতা নেই, কিন্তু এখন মনে হচ্ছে অবস্থা দৃষ্টি যে এদিকে হাত দিচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে যে দুর্নীতির কর্মকাণ্ড ইতিহাস বেরিয়ে আসছে। এতে করে অবশ্যই যে কোনো সাধারণ মানুষের পক্ষেই এটা তো ধরে নেওয়া স্বাভাবিক যে দুর্নীতি যে বিস্তার মানে ঘটেছে আমাদের দেশে, আমাদের সমাজে, সেটি অকল্পনীয়। সেটি আমাদের ছোট মাথাতেও এটা ঠিক ঢোকে না যে এভাবে একটা গণতান্ত্রিক পরিবেশের ভিতরে থেকে যদি সেই সমাজ এবং রাষ্ট্রে ন্যূনতম আইনের শাসন থাকে, যদি ন্যূনতম জবাবদিহিতা থাকে, যদি ন্যূনতম স্বচ্ছতা থাকে, তাহলে এই ধরনের বড় মাপের দুর্নীতি কিভাবে সংগঠিত হতে পারে? তাহলে ডক্টর মিজানুর রহমান, কোন ধরনের জবাবদিহিতা নেই বলেই কি পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে? জবাবদিহিতার সঙ্গে আরো একটি জিনিস, সেটি হচ্ছে যে আইনের শাসন। অর্থাৎ আইনের শাসন যখন কোনো সমাজে দুর্বল হবে, আইনের শাসন যখন থাকবে না, যখন কিছু কিছু মানুষ মনে করেন যে আইন তাদেরকে কোনো ক্রমে স্পর্শ করতে পারবে না, কেননা আইন হয় অর্থের কাছে, না হয় আপনার পেশি শক্তির কাছে, না হয় রাজনীতির কাছে যদি বন্দী হয়ে থাকে, তাহলে কিছু মানুষ সবসময় নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন, এবং যারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করেন সেই সমস্ত ভেরি ইম্পর্টেন্ট পারসনস, ভিআইপিস, তারাই কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। কিন্তু এর বোঝা টানতে হয় আমরা দেখছি আসলে। এখন মিজানুর রহমান সঙ্গে থাকবেন, আমি আবার মইদুল ইসলামের কাছে যেতে চাই। মইদুল ইসলাম, আপনি শুনছিলেন মিজানুর রহমান কি বলছেন, যেটি জানতে চাই যে এই যে আইনের শাসনের কথা বলছিলেন, এনবিআর
তারাই যদি নিষ্ক্রিয় থাকে তাহলে দুদক কি সেখানে নাক গলাতে পারে? অর্থাৎ এই যে তদন্ত করে বেরিয়ে আসা, এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা কঠিন হয়ে যায় না? না, দুদক তো আপনার যে কোনো সরকারি মানে দুর্নীতিটা কিন্তু সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা ছাড়া দুর্নীতি করা আদতে সম্ভব নয়। সুতরাং যেখানেই দুর্নীতি হবে সেখানেই দুদক যেতে পারবে, সেটা ঠিক আছে। কিন্তু দুদকের ভেতরে যদি দুর্নীতি হয় সেটাও একটি সমস্যা, সেটিও ধরবার দায়িত্ব আপনার আইনেও দেওয়া আছে, দুদকের আইনেও আছে, সেটারও দায়িত্ব দুদকের। কিন্তু যেটি মিজানুর রহমান স্যার বললেন সেই জায়গাটাই কথা, যে যদি ধরেন আইনের শাসন না থাকে এবং জবাবদিহি যদি না থাকে, তাহলে তো এই ধরনের কাণ্ড দুদক কি করলো? দুদক ধরেন প্রতি বছর মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্ট প্রদান করে, যে রিপোর্টটা সংসদে উপস্থাপিত হওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত কি সংসদে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে যে এবারে রিপোর্টে এই আছে সেই আছে, অথবা দুদকের এই কাজ সেই কাজগুলো কি হয়েছে? আমরা কোনো আলোচনা শুনিনি। দুই একজন মাননীয় সংসদ সদস্য হয়তো আপনার ব্যক্তিগতভাবে এমনি আলোচনা করে থাকতে পারে, কিন্তু দুদকের রিপোর্ট নিয়ে কোনো আলোচনা সামগ্রিকভাবে হয়েছে এমনটা আমি কখনো দেখিনি। তাহলে দুদকেরই বা জবাবদিহিতাটা কোথায় থাকছে? এনবিআর এর জবাবদিহিতার জায়গা আছে, এনবিআর এর সেই যারা জবাবদিহিতা নেবেন তারা নিচ্ছেন কিনা? সঙ্গে থাকুন মনিরুল ইসলাম, আমি যেতে চাই ডক্টর মিজানুর রহমানের কাছে। ডক্টর মিজানুর রহমান, আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, যারা আসলে রক্ষক, অর্থাৎ যারা আসলে এই বিষয়গুলো দেখবেন, তারাই যদি ভক্ষক হন, তাহলে পরিস্থিতিকে আসলে এই অবস্থা দ্বারা আমরা আসলে কোন পর্যায়ে আছে এখন সামাজিক অবক্ষয়ের? দেখুন, আমাদের আসলেও যে আবারও রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, আবার সেখানে কিন্তু যে আপনার আইনের শাসন থাকে না, জবাবদিহিতা থাকে না, স্বচ্ছতা থাকে না, তাই কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়। ইন্টারাপ্ট করে বলি যে শস্যের ভেতরে যখন ভূত থাকে তখন আসলে কি করণীয়? আবার প্রশ্ন আবার করবেন দয়া করে। শস্যের ভেতরে যখন ভূত থাকে তখন করণীয়টা কি আসলে? আচ্ছা, হ্যাঁ, শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তাড়ানোটা মুশকিল হয়ে যায়, কেননা শস্য ক্ষেত সম্পূর্ণভাবে আপনাকে বিনষ্ট করতে হবে, সেটি আপনাকে নির্মূল করতে হবে। তবে একটি জিনিস তো সত্য, যে বাজেট সমাপনী বক্তৃতাতে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন, দৃঢ়ভাবে বলেছেন, প্রবলভাবে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করে দিয়েছেন। এই যে ওনার শক্ত উচ্চারণ, আমরা এই উচ্চারণটা এখন দেখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারটা যেন বাস্তবায়িত হয়, সেটি যেন প্রয়োগ লাভ করে। এবং এটির জন্য যারা আমলা রয়েছেন, আমলাতন্ত্র, তাদেরকে খুব সততার সঙ্গে প্রধানমন্ত্রীর এই অঙ্গীকারটি কিন্তু বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেখানে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী বলছেন, উনি চাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী তার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে উনি তার দুর্নীতি অনুসন্ধান করতে পারবেন না, উনি ব্যবস্থা নিতে পারবেন না। আমলারা যদি তাকে সাহায্য না করেন, তাহলে কিন্তু একটা সমূহ বিপদের সম্ভাবনা থেকে যায়। আমাদের হাতে সময় কম, আপনার কাছ থেকে আমি একটু যেতে চাই মহিদুল ইসলামের কাছে। মহিদুল ইসলাম, আমাদের হাতে সময় কম, ছোট্ট করে জানতে চাই যে সর্বত্র দুর্নীতির কথা বলছিলেন ডক্টর মিজানুর রহমান, এই পরিস্থিতি আসলে কি করণীয় আমাদের? এখন যেটি আমি দেখছি যে একের পর এক আপনার বিভিন্ন মহলের দুর্নীতির কাণ্ড বেরোচ্ছে, সরকারি কর্মকর্তাদের ভেতরে মানে আপনার কোনো বাদ নেই, পুলিশ থেকে শুরু করে রাজস্ব বিভাগ সবারই আসছে। এখন ব্যবসায়ীদেরও দুর্নীতির কাণ্ড বের হচ্ছে, যে তারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন, কর ফাঁকি দিচ্ছেন হাজার কোটি টাকা। এখন দুদকের বোধহয় সময় এসছে ঝাঁপিয়ে পড়ার, দুদকের আরো গতি নেওয়া দরকার। দুদক কি তার স্বচ্ছ ভূমিকা পালন করছে? দুদকের স্বচ্ছতার চাইতে আমি বলছি যে দুদকের গতিটা খুবই স্লথ, দুদককে আরো দ্রুত ঝাঁপিয়ে পড়ার দরকার। এই যে যাদের কাণ্ডগুলো আমরা শুনলাম, তাদের অনেকেই ধরেন পালিয়ে গেছে। আবার আপনার কাছে আপনার সংবাদেই শুনলাম যে দুদকের আপনার সম্পদ ব্যবস্থাপনা টিম, তারা গিয়েছিল সম্পদ করতে, একজনের বাড়ি দখল করতে বা তালা খুলতে। এই যে দুদকের সম্পদ ব্যবস্থাপনা, এই ব্যবস্থাটি আমি করে এসেছিলাম আমি থাকা অবস্থায়, সেটি যে এখন এতদিনে সক্রিয় হয়েছে, এটি আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এইরকম ভাবে আরো আরো সক্রিয় হওয়া দরকার, একেবারে প্রয়োজন আছে। মহিদুল ইসলাম, সঙ্গে থাকবেন, ছোট্ট করে জানতে চাই, আমাদের সময় খুব কম। ডক্টর মিজানুর রহমান, এই যে সক্রিয় হওয়ার বিষয়টি, আমরা শেষ পর্যায়ে এসে সক্রিয় হই, অর্থাৎ এখন আসলে থলের বেড়াল সব বেরোচ্ছে কেন? এখন তো শুনেন, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে
জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবার জন্য, সরকারের প্রতি, শাসন ব্যবস্থার প্রতি, রাষ্ট্রের প্রতি জনগণের সমর্থন এবং দৃঢ়তা ফিরিয়ে আনবার জন্য, যে রাষ্ট্র আমার এখনো রয়েছে, এই রাষ্ট্র হাতছাড়া হয়ে যায় নাই, এই সত্যটা প্রতিষ্ঠিত করবার জন্য এখন প্রশাসনকে ঝাঁপিয়ে পড়বার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তাদের সর্বক্ষেত্রে দেখাতে হবে তারা তারা ততটাই সজাগ হয়েছেন যেন জনগণের ভিতরে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে এবং তারা যেন এই রাষ্ট্রের প্রতি তাদের যে অঙ্গীকার এবং আনুগত্য সেটি যেন কখনো যেন দুর্বল না হয়ে যায়, সেই ব্যবস্থা রাষ্ট্রকে অবশ্যই করতে হবে এবং এই জন্যই হয়তো আমরা এগুলো দেখছি বর্তমানে ঘটছে। ডক্টর মিজানুর রহমান এবং মইনুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।